ককরোচ জনতা পার্টি তার উত্থান এবং বিস্তারে আমাদের দেশের শাসক দল কি ভয় পেয়েছে? ভয় পেয়েছে বলেই কি তাদের বিরুদ্ধে একটা ব্যাপক প্রচারের রাস্তায় গেছে তারা? অফিসিয়ালি যদিও আমাদের কেন্দ্রের শাসক দল বিজেপি জেনজি আন্দোলন বা ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে এখনো পর্যন্ত সেই রকম কোনো কঠোর অবস্থানের কথা বলেনি, কিন্তু গ্রাউন্ড লেভেলে সোশ্যাল মিডিয়াতে যে রকম প্রচার চালানো হচ্ছে তাতে একটা জিনিস মানুষের মধ্যে ব্যাপকভাবে আলোচনার বিষয় হয়ে গেছে। সেটা হলো যে এই ককরোচ জনতা পার্টি বা সিজেপিকে বিজেপি ভয় পেয়েছে। এটা একটা বার্তা ব্যাপকভাবে ইয়াং জেনারেশনের মধ্যে ছড়িয়ে পড়ছে যে তারা ভয় পেয়েছে বলেই তারা এখন তাদের আইটি সেলের মাধ্যমে আপনার এমন প্রচার করতে শুরু করেছে যাতে বোঝা যায় যে এই সংগঠনটি বিদেশি মদতে এবং বিদেশিদের দ্বারা পরিচালিত, বিদেশিদের স্বার্থে পরিচালিত একটি সংগঠন, এবং এই সংগঠন মূলত ভারত বিরোধী সংগঠন, মূলত ভারতের ক্ষতি করার জন্য এই সংগঠনটি তৈরি হয়েছে। এই রকম একটা প্রচার সোশ্যাল মিডিয়াতে চালানো হচ্ছে। এবং শুধু তা না, আপনার এমনও প্রচার করা হচ্ছে যে এই সংগঠনের নাকি যারা ইনস্টাগ্রামে যারা সংগঠনটিকে ফলো করছেন তাদের অধিকাংশই নাকি পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে বা আমেরিকা থেকে, বিভিন্ন অন্য দেশ থেকে আর কি। এইটা মানে আপনার বোঝানোর চেষ্টা চলছে। যেমন আপনার একটা গ্রাফিক্স শেয়ার করা হচ্ছে ব্যাপকভাবে, সেটা এই রকম একটা গ্রাফিক্স শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সমস্ত প্ল্যাটফর্মেই প্রায় শেয়ার করা হচ্ছে, হোয়াটসঅ্যাপেও শেয়ার করা হচ্ছে। এই গ্রাফিক্সে কি বলছে যে কান্ট্রি ওয়াইজ ইনস্টাগ্রাম ফলোয়ার এই ককরোচ জনতা পার্টির কীরকম বলছে। পাকিস্তান থেকে নাকি 49% ফলোয়ার, আমেরিকা থেকে নাকি 14% ফলোয়ার, বাংলাদেশ থেকে নাকি 14% ফলোয়ার, ভারতে থেকে নাকি মাত্র 9% ফলোয়ার, ব্রিটেন থেকে 3% ফলোয়ার, অস্ট্রেলিয়া থেকে 3% ফলোয়ার, সৌদি আরব থেকে 3% ফলোয়ার, ইউএই থেকে 2% ফলোয়ার, আর আদার্স মিলিয়ে 3% ফলোয়ার। এই রকম করে একটা গ্রাফিক্স বানিয়ে বিজেপির কর্মীরা, কে মূলত সোশ্যাল মিডিয়া কর্মীরা, এরা ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে। কেউ কেউ তো আমাকে হোয়াটসঅ্যাপে পর্যন্ত পাঠিয়েছে। আবার এর পাল্টা হিসেবে আপনার ওরা দেখাচ্ছে কি বলে, অভিজিৎ দীপকে, যে ছেলেটি এই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সে আবার একটা আপনার গ্রাফিক্স বানিয়ে সে দেখাচ্ছে যে তার সংগঠনকে ভারতের 94%, 94% মানুষ মানে ফলোয়ার তার ভারত থেকে, 94% ফলোয়ার ভারত থেকে, বাদ বাকি কিছু বিভিন্ন রাজ্য থেকে। যেরকম আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা অভিজিৎ একটা টুইট করে, টুইটটা এরকম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। টুইটটাতে অভিজিৎ লিখেছে যে আই নো ইউ আর ডেসপারেটলি ট্রাইং টু হ্যাক দ্য অ্যাকাউন্ট, বাট সিন্স ইউ হ্যাভ ফেইল্ড টু ডু সো, তোমরা আমার অ্যাকাউন্টে হ্যাক করার চেষ্টা করে ব্যর্থ হয়ে, লেট মি শেয়ার দ্য মানে ব্যর্থ হয়েছ, এবার আমি তোমাদেরকে আসল ডেটা দিচ্ছি। বলছে হোয়াই উড ইউ কল 94% অফ ইন্ডিয়ান ইউথ অ্যাজ পাকিস্তানি, তোমরা 94% ভারতীয় যুবককে তোমরা কেন পাকিস্তানি বলছো? তখন সে যে ডেটা দেখাচ্ছে তার মতন করে, এই ডেটাটা এইরকম হলো ডেটাটা, মাঝখানে দেখছেন আপনারা। তো আমি বলে দিই, এখানে সে দেখাচ্ছে এক্স হ্যান্ডেল করেন, তাহলে ওই প্ল্যাটফর্ম আপনার চ্যানেলের বা আপনার স্টাল, যেমন ডাক পিওন এসে বাড়িতে আপনাকে না পেয়ে আপনার চিঠিটা আপনার ভাই বোন মা বাবা মানে বাড়িতে অন্য কারোর কাছে দিয়ে যায়, সেই রকমভাবে এই প্ল্যাটফর্মগুলো কি যে ভাই যার অ্যাকাউন্ট তাকে পেলাম না,
তো তার বাড়ির অন্য কাউকে দিয়ে দিলাম, এরকম করে কি? তাহলে যদি এরকমটা না করে, তাহলে অভিজিতের কাছে যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ইউজার নেম সব কিছু রয়েছে, তার মোবাইল নাম্বারের সঙ্গে যেগুলো কানেক্ট থাকবে, অথবা তার ইমেল আইডির সঙ্গে, যেভাবে হোক না কেন, এটা আমরা জানি না কিন্তু অনুমান করে নিতে পারি, সেইটার ইনফরমেশান অভিজিৎ দীপকে ছাড়া অন্য কারোর কাছে কেন যাবে? অভিজিতের কাছে যে ডেটা যাবে সেই ডেটাটাই তো অফিসিয়াল ডেটা হবে, অন্য কারোর কাছে তো আর অফিসিয়াল ডেটা যাবে না কোনোভাবেই। তো তাতে বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে যে এইটা একটা গ্রাফিক তৈরি করে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, এটা বোঝানোর জন্য যে দেখো এদেরকে তো মূলত বিদেশিরা ফলো করছে। মূলত এই যে তোমরা দেখছো 2 কোটি বা 2 কোটি 10, 15, 20 লক্ষ যে ফলোয়ার হচ্ছে, সেইটা তো ভারতীয় যুবকদের না। অনেকেই সোশ্যাল মিডিয়াতে এরকম কমেন্ট করে এরকম লিখছে, এরা সবাই বিজেপির, প্রায় সবাই বিজেপির আইটি সেলের কর্মী হিসেবে পরিচিত। এবার কথা হলো, আসল কথাটা বলার আগে আমি একবার আপনাদেরকে দেখে বলে দিচ্ছি যে ওদের অ্যাকাউন্টে এখন টোটাল ফলোয়ার কত আছে। টোটাল ফলোয়ার দেখাচ্ছে 22 মিলিয়ন, মানে 2,20,00,000 ফলোয়ার দেখাচ্ছে। পোস্ট কয়টা দেওয়া হয়েছে জানেন? ওদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনও পর্যন্ত পোস্ট দেখানো হচ্ছে মাত্র 75টা, যেখানে মানুষ বছরের পর বছর ধরে হাজার হাজার পোস্ট দেওয়ার পরেও আপনার 1 মিলিয়ন 1.5 মিলিয়ন ফলোয়ার পায় না, সেখানে এরা মাত্র 75টা পোস্ট দিয়েছে আর 2 কোটি, মানে 22 মিলিয়ন, মানে 2,20,00,000 তারা ফলোয়ার পেয়েছে। এবার তারা ফলো করছে, দেখাচ্ছে মাত্র 5 জনকে তারা ফলো করছে, তো বাদ বাকি সবই এদের ফলোয়ার। এখন কথা হলো, ভেরি ইম্পর্ট্যান্ট, বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট, কেননা এটা ভারতবর্ষের রাজনীতিতে প্রথমবার এই ধরনের ঘটনা ঘটছে, যেটা কিছুদিন আগে পর্যন্ত কেউ কল্পনা পর্যন্ত করতে পারেনি। বিশেষ করে শাসক দল তো একেবারেই ভাবতে পারেনি যে আমাদের দেশে হঠাৎ করে চিফ জাস্টিসের একটা মন্তব্যকে কেন্দ্র করে যুবকরা ব্যঙ্গ বিদ্রুপের সঙ্গে একটা নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দিল, এটাকে একটা পলিটিক্যাল পার্টির নাম দিয়ে দিল, কাল্পনিক নাম, আর এটার মধ্যে দেশের যুব সমাজ ছাপিয়ে পড়বে, এটা তারা কল্পনা পর্যন্ত করতে পারেনি। আর কল্পনা করতে না পারার সবচেয়ে বড় কারণ হলো কি, ক্ষমতায় যখন কেউ দীর্ঘদিন থাকে, সে তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যে কোনো দল, আমি এই কথাটা বহুবার বহু ভিডিওতে বলেছি যে যে কোনো দল বেশি দিন ক্ষমতায় থাকলে পরে তার গায়ের চামড়া মোটা হয়ে যায়, একটা ক্ষমতার প্রতি এমন একটা মোহ জন্ম নেয়, এরকম একটা অহংকার বোধ জন্ম নেয় যে তার চোখের সামনে একটা পর্দা পড়ে যায়, ফলে বাস্তব জগতের যে চিত্রটা সেটা তার চোখে আর বেশি ধরা পড়ে না। সারা দিন শুধু তাবেদারদের প্রশংসা শুনতে 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 এমন একটা অভ্যাস বা বদভ্যাস হয়ে যায় যে তখন শুধু প্রশংসা বাক্যই পছন্দ হয়, কোনো সমালোচনা সে যতই সঠিক হোক না কেন, যতই বাস্তব ভিত্তিক হোক না কেন, এবং যতই উপকারী হোক না কেন, কোনোভাবেই কোনো সমালোচনা পছন্দ হয় না। আর আমাদের দেশে গত কয়েক বছরে এমন এমন অভিযোগ উঠেছে যে নির্বাচনগুলোকে হ্যাক করে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ উঠেছে, জোর করে আপনার রাজ্যগুলো দখল করার অভিযোগ উঠেছে, ভোটার লিস্টে জালিয়াতির অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, আদালতের অনেক বিচারপতির আচরণ সম্বন্ধে আপনার মানুষের মনের মধ্যে সন্দেহ জেগেছে, নানান দিক থেকে নানান কিছু হয়েছে। পেপার লিক তো সাম্প্রতিক, শুধু সাম্প্রতিক না, 2026 না, 2024-এও পেপার লিক হয়েছে। তারপর আরও অনেক ক্ষেত্রে, অনেক পরীক্ষাতেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রে অনেক কিছু হয়েছে। এই সমস্ত কিছুতে যে দেশের যুব সমাজের মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, এটা যারা ক্ষমতায় আছে তারা বুঝতে পারেনি, তারা মনে করেছে এভাবেই বোধহয় চিরটা কাল চলে যাবে। এটা একটা গান, অনেক পুরনো, আমরা ছোটোবেলা থেকে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। সেই গানটা হলো, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। তো এই অবস্থাটাই হয়েছে। এটা বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের অহংকারকে আমরা দেখেছি। সেটা আগে কংগ্রেসের রাজত্ব যখন ছিল তখন কংগ্রেসেরও একটা অংশের মধ্যে প্রচণ্ড অহংকার দেখেছি আমরা। সেটা আমরা দেখেছি আপনার উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির মধ্যে, বিহারে দেখেছি আরজেডির মধ্যে, পরে দেখেছি জেডিইউর মধ্যে, জেডিইউ বিজেপির মধ্যে, কোথাও আম আদমি পার্টির মধ্যে দেখেছি, কোথাও
অসম গণ পরিষদের মধ্যে দেখেছি, কোথাও সিপিএমের মধ্যে দেখেছি। প্রায় সব পার্টি যখন কোথাও বেশি দিন ক্ষমতায় থেকেছে তখন তার মধ্যেই অহংকার জন্ম নিতে আমরা দেখেছি। এই অহংকারের কারণে সেই দলগুলো কিন্তু চরম পরাজয়ের মুখোমুখি হয়েছে বিভিন্ন সময়ে। চরম পরাজয়। একটা সময় আমাদের দেশে সারাটা দেশে কংগ্রেসের রাজত্ব ছিল। আপনারা ভাবতে পারেন, যখন অন্য কোনো বিরোধী দলের কোনো গুরুত্বই ছিল না, এত দুর্বল ছিল আমাদের দেশে বিরোধী দল, কংগ্রেস সারাটা দেশ, মানে কংগ্রেস কোনো দিন ক্ষমতা হারাতে পারে এটা কেউ কল্পনা পর্যন্ত করতে পারতো না। তখন সেই কংগ্রেসের মধ্যে আপনার আমরা কীরকম দেখেছি, তার মধ্যেও প্রচুর অহংকার দেখেছি। তো এগুলো দেখে এদের যে পরিণতিটা, এদের পরিণতি থেকে অন্য দল যে শিক্ষা নেবে এই শিক্ষাটা কিন্তু নিতে পারেনি। ফলে বিজেপিও শিক্ষা নিতে পারেনি। না নিতে পারায় বিজেপি মনে করে নিয়েছে যে ভাই এভাবেই চলে যাবে, এভাবেই চলে যাবে। এখন তো আর কি, ইলেকশন কমিশন তো একেবারে পকেটের মধ্যে ঢুকে গেছে। পশ্চিমবঙ্গে যে লোকটা নির্বাচন কমিশনের বিশেষ অবজারভার হিসেবে এসে এই এসআইআর পরিচালনা করেছিল, সেই লোকটা নির্বাচন শেষ হতেই মুখ্যমন্ত্রীর আপনার অ্যাডভাইজার হয়ে গেলেন। মানে মানুষের কাছে যে মানে সামান্যতম যে চক্ষু লজ্জার ব্যাপার আছে বা জনমতকে সামান্যতম ভয় পাওয়ার ব্যাপার আছে, ভবিষ্যতে আবারও যে নির্বাচন আসবে এই কথা মাথায় রাখা দরকার ছিল, বিন্দুমাত্র পাত্তা পর্যন্ত দেওয়ার দরকার হয়নি। যে লোকটা এই নির্বাচনের ভোট গণনা পর্যন্ত রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার ছিল, এই লোকটাকে আপনার মুখ্য সচিব বানিয়ে দিল হঠাৎ করে। মানে এত দ্রুত সব কিছু করে দেওয়া হয়েছে যে তোমরা বুঝলে কী হলো, আমরা করবো এইভাবে। এই একটা অহংবোধ থেকেই মূলত এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল। সারাটা দেশে ব্যাপকভাবে মানুষের সমালোচনার শিকার হলেও গায়েই লাগেনি। তখন মানুষের মনে হয়েছে বোধহয় এইভাবে এদেরকে দিয়ে ইলেকশনটা জেতানো হয়েছে। এরা বোধহয় ইলেকশনটা ম্যানিপুলেট করার পুরস্কার হিসেবে বোধহয় একজন সিএমের অবজারভার অ্যাডভাইজার আর একজন সিএস হয়েছেন। তো এগুলো মানুষের মনে হয়েছে। তো এগুলো যে অনেক কিছুর সঙ্গে জমাট বেঁধে একটা সময়ে একটা ক্ষোভের কারণ হতে পারে, এটা তারা ধারণা পর্যন্ত করেনি। ফলে এখন যখন যখন দেখলো যে শাসক দল কিভাবে ভুলটা করে, দেখেন, যখন তারা দেখলো যে ককরোচ জনতা পার্টি বানিয়ে তাতে ব্যাপক রেসপন্স পাচ্ছে। ছেলেটা আমেরিকায় বসে রয়েছে, কিন্তু এই ছেলেটার নাম পর্যন্ত আমরা কেউ শুনতাম না, আর শোনার তো কোনো কারণও ছিল না। আম আদমি পার্টির দিল্লিতে তার অনেক সোশ্যাল মিডিয়া ওয়ার্কারের মধ্যে এই ছেলেটাও একজন ছিল। এরকমও না যে সে সারা ভারতবর্ষে আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়ার চিফ ছিল, সুতরাং যেমন অমিত মালব্য, সে সোশ্যাল মিডিয়ার চিফ বিজেপির, সুতরাং তাকে সবাই চেনে, তার নাম মোটামুটি চেহারাও দেখে মাঝে মাঝে টিভিতে, ফলে চেনে। কিন্তু এই অভিজিৎ দীপকে তো চেনার কোনো কারণ ছিল না। সে 2 বছর বা 3 বছরের মতন আম আদমি পার্টিতে কাজ করে তারপর সে চলে গেছে আমেরিকাতে গিয়ে সেখানে সে বোস্টনে আপনার পড়াশোনা করে সেখানে সে ডিগ্রি নিয়েছে। এবার নাকি সে চাকুরির জন্য চেষ্টা করছিল সেখানে। সে আপনার 15 তারিখ চিফ জাস্টিসের সূর্যকান্ত